আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলের নিউমেরিক্যাল মেথডের আরো একটি নতুন ভিডিওতে। তো চলো দেখে নিই আমরা আজকের ভিডিওতে কি কি শিখতে চলেছি। তো সবার প্রথমে আমরা দেখব নিউমেরিক্যাল মেথড কি, কারণ কোনো কিছু পড়ার আগে এটা কি এবং এটার কোথায় আমরা ব্যবহার করতে পারবো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকা অবশ্যই জরুরি। কারণ এই ধারণাটা ক্লিয়ার না থাকলে আমরা সেই টপিকটা পড়ে মজা পাবো না বা বুঝতে পারবো না ভালোভাবে। তারপরে দেখব নিউমেরিক্যাল ভিসেস অ্যানালিটিক্যাল সলিউশন, অর্থাৎ নিউমেরিক্যাল এবং অ্যানালিটিক্যাল সলিউশনের মধ্যে পার্থক্য। তারপরে দেখব হয় নিউমেরিক্যাল মেথড আর নিডেড, অর্থাৎ নিউমেরিক্যাল মেথড কেন দরকার। তো তাই চলো শুরু করি আজকের ভিডিও। তো নিউমেরিক্যাল মেথড কি? তো সহজভাবে বললে নিউমেরিক্যাল মেথড হলো ম্যাথের সমস্যা সমাধানের একটি পদ্ধতি যেখানে আমরা কোনো ইকুয়েশন বা ডেটা বিশ্লেষণ করে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনের মাধ্যমে একটি অ্যাপ্রক্সিমেট সলিউশন নির্ণয় করি। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন প্রয়োজন? এটা প্রয়োজন কারণ আমরা সব সময়তে অ্যানালিটিক্যালি অর্থাৎ এক্স্যাক্টলি ফর্মুলা ব্যবহার করে সকল সমস্যার সমাধান করতে পারি না, আর সেই সময়তে আমাদের দরকার পড়ে নিউমেরিক্যাল মেথড। এখন তোমাদের অনেকে হয়তো জানো না অ্যাপ্রক্সিমেট সলিউশন এবং অ্যানালিটিক্যাল সলিউশন আসলে কি। তো চলো সহজভাবে বুঝে নিই। তো প্রথমে আমরা জেনে নিই অ্যানালিটিক্যাল সলিউশন সম্পর্কে, কারণ অ্যানালিটিক্যাল সলিউশনটা ভালোভাবে বুঝলে অ্যাপ্রক্সিমেট সলিউশনটা খুব সহজে বুঝতে পারবো। তো দেখো, অ্যানালিটিক্যাল সলিউশন হলো গাণিতিক সূত্র বা ফর্মুলা ব্যবহার করে পাওয়া এমন একটি সলিউশন যেটা এক্স্যাক্ট অর্থাৎ নির্ভুল হয়। এখন এক্স্যাক্ট বা নির্ভুল বলতে কি বোঝাচ্ছে, চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝি। মনে করো তোমার কাছে একটি ইকুয়েশন দেওয়া আছে। এখন যদি আমরা এই ইকুয়েশনটার সমাধান বের করার চেষ্টা করি তাহলে তা হবে 2। তো দেখো, আমরা এই ইকুয়েশনটার জন্য এক্স্যাক্ট একটা অ্যান্সার পেয়েছি, সেটা হচ্ছে 2। কিন্তু একই জায়গায় যদি আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশন দেখার চেষ্টা করি তাহলে কি হবে? অ্যাপ্রক্সিমেট সলিউশন হলো যে সলিউশন আসল অর্থাৎ এক্স্যাক্ট বা ট্রু মানের খুব কাছাকাছি যায়, অর্থাৎ এই 2 এর খুব কাছাকাছি যাবে কিন্তু পুরোপুরি এক্স্যাক্ট নয়। তো এটাও চলো একটা ইকুয়েশন দিয়ে বোঝার চেষ্টা করি। তো যেমন আমরা যদি এই ইকুয়েশনটা ধরি, তো এটার আমরা যদি অ্যান্সারটা দেখি তাহলে এটার অ্যান্সারটা হবে 1.41421356 ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে, এটার কোনো শেষ নাই, ইনফিনিটি। তাহলে এখন তুমি কি এক্স্যাক্টলি এটা অ্যান্সার বলতে পারবে যে এটা কত? তুমি কি করবে, এটাকে আনুমানিক 1.41 বা 1.4142 এরকম কিছু একটা ধরে নেবে, কিন্তু তুমি এটা প্রপার এক্স্যাক্ট যে ভ্যালুটা সেটা কখনোই বের করতে পারবে না। তাই এই ধরনের সমস্যাগুলোকে আমরা বলি অ্যাপ্রক্সিমেট সলিউশন। আর এই সকল সলিউশনগুলাই আমরা বের করি নিউমেরিক্যাল মেথড ইউজ করে। অর্থাৎ এখানে এই ইকুয়েশনটা তো তুমি নর্মালি বের করতে পারছো, কিন্তু এর চাইতে আরো অনেক জটিল এবং কমপ্লেক্স প্রবলেম রয়েছে যেগুলোর ভ্যালু আমরা এত সহজে বের করতে পারবো না। তো সেক্ষেত্রে যদি আমরা নিউমেরিক্যাল মেথড ব্যবহার করি তাহলে খুব সহজেই সেগুলোর সমাধান পাবো। তো এই যে আমরা ধরে নিচ্ছি এক্স্যাক্ট ভ্যালু পাচ্ছি না, তো এটাই হলো অ্যাপ্রক্সিমেট বা আনুমানিক সমাধান। তো আশা করি এখন আর এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো কনফিউশন হবে না। তো এগুলো নিয়ে আমরা সামনে আরো জানবো, তো আপাতত এতটুকু জানলেই হবে। এখন একটা বিষয় মনে রেখো, আমরা নিউমেরিক্যাল মেথড ব্যবহার করে যে সকল সলিউশনগুলো পাই সেগুলো সবসময়তে অ্যাপ্রক্সিমেট সলিউশন হয়। তো চলো এবার আমরা একটু ছোট্ট করে নিউমেরিক্যাল এবং অ্যানালিটিক্যাল সলিউশনের মধ্যে পার্থক্যটা দেখে নিই, কারণ পরীক্ষাতে অনেক সময়তে এই ধরনের কোশ্চেন এসে থাকে। তো এখানে যদি এই টেবিলটা লক্ষ্য করো, এখানে বলছে প্রথমে আমরা অ্যানালিটিক্যাল সলিউশন এবং তারপরে নিউমেরিক্যাল সলিউশন। তো অ্যানালিটিক্যাল সলিউশনের ক্ষেত্রে আমরা কি নির্ভুল সমাধান পাই, অর্থাৎ কি বললাম, তখন আমরা এক্স এর মান কত পেয়েছিলাম অ্যানালিটিক্যাল সলিউশনের জন্য 2। তো এটা একটা ফিক্সড মান যেটা কোনো ভুল নাই, এখানে এটা এক্স্যাক্টলি রাইট মান। কিন্তু অপোজিটে আমরা যদি নিউমেরিক্যাল সলিউশনের ক্ষেত্রে দেখি তাহলে আমরা নিউমেরিক্যালের ক্ষেত্রে নির্ভুল সমাধান পাই না, অর্থাৎ এর একটা আনুমানিক মান ধরে নিই। যেমন তখন আমরা কি ধরছিলাম 1.41 ডট 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 কিছু একটা। তো এই যে আমরা একটা এক্স্যাক্ট মান পাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের নিউমেরিক্যাল সলিউশনের মধ্যে আমরা পাই। তারপরে অ্যানালিটিক্যাল সলিউশনের ক্ষেত্রে সলিউশনে কোনো ইরর থাকে না, অর্থাৎ কি এই যে আমরা 2 ভ্যালু পেয়েছি এটার মধ্যে কি কোনো ইরর আছে? এটা এক্স্যাক্ট 2 ভ্যালুই। কিন্তু দেখো, আমরা যখন নিউমেরিক্যালের ক্ষেত্রে চিন্তা করছি তখন কি হচ্ছে 1.41 ডট ডট চলতেই আছে। এখন আমরা কি আনুমানিক 1.41 ধরে নিচ্ছি, কিন্তু এরপরে তো আরো ভ্যালু আছে, ওই ভ্যালুগুলোর কারণে আমাদের কিছু ইরর আসবে না? ওই ইরর যে আসছে এটাই হচ্ছে কি আমাদের নিউমেরিক্যালের ক্ষেত্রে ইরর দেখা যায়। তো সেই জন্য আমরা কি বলি, নিউমেরিক্যাল সলিউশনের ক্ষেত্রে সবসময় আমরা এক্স্যাক্ট ভ্যালু পাবো না, কিছুটা ইরর থাকবেই। তারপরে 3 নম্বরে অ্যানালিটিক্যালের ক্ষেত্রে আমরা নর্মাল ভাবে সলিউশন বের করতে পারি, অর্থাৎ নর্মাল ক্যালকুলেশন ব্যবহার করে আমরা সমাধান বের করতে পারি। কিন্তু নিউমেরিক্যালের ক্ষেত্রে সব সময়তে আমরা নর্মাল সমাধান ব্যবহার করে সলিউশন বের করতে পারবো না, আমাদের বেশিরভাগ সময়তে কম্পিউটার প্রয়োজন হয়। তারপর কি এই ওয়েতে এক্স্যাক্ট সলিউশন পাওয়া যায়, কিন্তু
সব সময় আমরা সব সমস্যার সমাধান বের করতে পারি না, কারণ কি অনেক ধরনের সমস্যা রয়েছে যেগুলো অ্যানালিটিক্যালি সমাধান করা সম্ভব না। আর নিউমেরিক্যাল ক্ষেত্রে কি এ ওয়েতে আমরা এক্সাক্ট সলিউশন না পেলেও সব সময়তে সকল সমস্যার সমাধান বের করতে পারবো। তো এই পার্থক্যগুলো তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো এক্সামে অনেক সময়তে আসে। তো চলো এবার আমরা ছোট্ট করে জেনে নিই নিউমেরিক্যাল মেথড আসলে কেন পড়বো এবং কোথায় এটা কাজে লাগে। তো সবার প্রথমে বলি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ক্ষেত্রে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ক্ষেত্রে কিভাবে লাগে, এখন মেশিন লার্নিং এ যখন একটা মডেল ট্রেন করা হয় তখন ইরর মিনিমাইজ করার জন্য নিউমেরিক্যাল প্রচুর ব্যবহার করা হয়। তো তোমরা যদি ইন ফিউচারে মেশিন লার্নিং অথবা এআই ফিল্ডের দিকে যেতে চাও তাহলে তোমাদেরকে নিউমেরিক্যাল মেথড অবশ্যই ভালোভাবে জানা লাগবে। তারপরে কি ইঞ্জিনিয়ারিং রিসার্চ ও থিসিস বা প্রজেক্টের ক্ষেত্রে তোমরা যদি সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল ইত্যাদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ে থাকো তাহলে তোমাদেরকে লাস্ট ইয়ারের দিকে অবশ্যই থিসিস, প্রজেক্ট অথবা কোনো রিসার্চ করাই লাগবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে রিসার্চ পেপার রেডি করা, থিসিস রেডি করা অথবা ফাইনাল ইয়ারের বিভিন্ন প্রজেক্ট রেডি করার জন্য অবশ্যই নিউমেরিক্যাল মেথড ভালোভাবে জানা লাগবে। তারপরে রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে, রিয়েল লাইফে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস, ফ্লুইড ফ্লো, হার্ট ট্রান্সফার, পপুলেশন গ্রোথ ইত্যাদি সম্পর্কে ক্যালকুলেশন করতে বা ইত্যাদি সম্পর্কে ভালো একটা নলেজ নিতে চাইলে নিউমেরিক্যাল মেথড অবশ্যই ভালোভাবে জানা লাগবে। আর এই সকল কাজগুলো নিয়ে নিউমেরিক্যাল মেথডের অনেক ব্যবহার রয়েছে, বিশেষ করে ডাটা অ্যানালাইসিস এবং ডাটা বিশ্লেষণের ক্ষেত্রে। তারপরে কি কম্পিউটার সিমুলেশন ও মডেলিং। তো তোমরা যে মোবাইলে ভিডিও গেম খেলো এই গেমগুলো দেখবা তোমার যে বুলেট ফায়ার করো, দৌড়াও, এগুলোর গ্র্যাভিটি, ফিজিক্স সবকিছু রিয়েল লাইফের মতো কাজ করে। তো এই যে ফিজিক্স গুলো এখানে অ্যাপ্লাই হয়, এই সকল ফিজিক্স গুলো কোথায় কোনটা কিভাবে ব্যবহার হবে এসব সম্পর্কে ক্যালকুলেশন করতে নিউমেরিক্যাল মেথড ব্যবহার করা হয়। তো কম্পিউটার সিমুলেশন এবং মডেলিং এ নিউমেরিক্যাল মেথডের হিউজ একটা ব্যবহার রয়েছে। তারপরে বলি সাইন্টিফিক কম্পিউটিং এবং ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো তোমাদেরকে জানিয়ে রাখি বর্তমানে এআই এর ফিউল হিসাবে ডাটাকে ধরা হয়। এখন এই সকল ডাটা অ্যানালাইসিস করা এবং এইসব ডাটা নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করতে চাইলে তোমাকে অবশ্যই নিউমেরিক্যাল মেথড সম্পর্কে খুব ভালো একটা ডিপ নলেজ থাকতে হবে, কারণ তুমি যখনই কোনো ডাটা নিয়ে কাজ করতে যাবা তোমাকে নিউমেরিক্যাল মেথড সম্পর্কে ভালো জানাই লাগবে। কারণ আমাদের রিয়েল লাইফে অনেক জটিল জটিল ডাটা রয়েছে যেগুলো আমরা নর্মালি অ্যানালাইসিস করতে পারবো না বা নর্মালি কোনোভাবে সেগুলো ক্যালকুলেশন করতে পারবো না। আর সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিউমেরিক্যাল মেথড ইউজ করতে হবে। তো সেই জন্য তোমাকে নিউমেরিক্যাল মেথড সম্পর্কে ভালো একটা নলেজ রাখতে হবে। তো এছাড়াও আরো অনেক অনেক ব্যবহার রয়েছে নিউমেরিক্যাল মেথডের, তো সেগুলো সম্পর্কে তোমরা আস্তে আস্তে আরো জানতে পারবে। তো এখন পর্যন্ত এতটুকু জানলেই হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর কোনো কিছু যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে নিচে জানাতে পারো, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।